থাকবো না, আমার জীবনটাকে কোনো একটি ঘর কন্ট্রোল করবে না, এই কারণেই আমি কোনো ঘরের সদস্য এখনো হয়তো নই। আমার কাছে কিন্তু আম, কোনো প্রপোজালও আসেনি যে আমাদের ঘরের সদস্য হন আপনি, আপনাকে তার জন্য এই করতে হবে, এমন কোনো প্রপোজালও আমার কাছে কখনো আসেনি। আমার ধারণা তারা জানেন যে আমি মানবো না সেগুলো। আপনি আপনি তাহলে টলিউডে এই মুহূর্তে কাজের ক্ষেত্রে কতটা সাফার করছেন বা কতটা এই পরিস্থিতির শিকার বলে নিজেকে মনে করছেন? খুবই সাফার করছি, খুবই সাফার করছি। কারণ একটা কথা বলা পরিষ্কার করে দরকার যে আমরা যারা অভিনয় করি আমরা সবাই জানি, জনগণও জানেন যে আমাদের সিজন বলে একটা সময় আছে, যখন নাকি অনুষ্ঠান হয়, ফাংশন হয়, পুজো হয়, ওপেনিং হয়, খুঁটি পুজো হয়, সেই সময়টা আমাদের একটা বিরাট উপার্জনের সময়। কারণ আমরা তো চাকরি করি না প্রতি মাসে এতটা টাকা আমাদের কাছে আসবে না, আমরা দিন আনি দিন খাই। যে মাসে শুট করি সেই মাসে রোজগার, যে মাসে করি না সেই মাসে রোজগার হয় না। কাজে এরকমই একটা অনিশ্চিত পরিবেশ বা পরিস্থিতি আমাদের। এই যে এই যে অনুষ্ঠানের সময়টা আসছে, এই সময় প্রত্যেকটা অনুষ্ঠান আমাকে যারাই যোগাযোগ করছে তারাই কিছুদিন পরে ক্যান্সেল করে দিচ্ছে, বলছে না দিদি আপনাকে আনা যাবে না। এটা যে এই সিজনের সময় কত বড় ক্ষতি। এবং আমার পরিচিত একজন পরিচালক আমাকে তার পরের ছবিতে তোকে না যোগাযোগ করব এটা বলেছিলেন। তিনি আমাকে খুব সরাসরি বললেন, একটি পুরস্কারের অনুষ্ঠানে তার সাথে দেখা হয়েছিল, আমি বললাম কবে থেকে কাজ শুরু হচ্ছে? তিনি বললেন দেবু তোকে যে আমি নেব, তোকে আমি কি করে নেব, মহিলা পরিচালক একজন, তিনি আমাকে, তার এই সাহসটুকু অন্তত আছে, তিনি বললেন, দেবু তোকে আমি কি করে নেব, আমাকে তো ছবিটা বিক্রি করতে হবে, তোকে নিলে আমি ছবি বিক্রি করতে পারবো, আমার তো লস হয়ে যাবে, বিক্রি করতে পারবো না, এমা ছেড়ে দে, তাহলে তোকে নিতে পারবো না, দেবু আমায় ক্ষমা করে দে। এর মানেটা কি? উনি তো স্পষ্ট বলেই দিলেন আমাকে নিলে নাকি ওনার ছবি বিক্রির অসুবিধা হবে, সেই জন্য উনি আমাকে নেবেন না। তাহলে এই মুহূর্তে আপনি কি চিন্তা করছেন আপনার ভবিষ্যৎ কেরিয়ার নিয়ে? আমি এই মুহূর্তে মানসিকভাবে সম্পূর্ণ তৈরি এবং খুব শক্ত, আমি খুব মানসিক জোর আমার সচরাচর হারায় না, তাই দেয়ালে পিঠ ঠেকেছে আর্থিক দিক থেকে, কিন্তু মানসিক জোর যেখানে ছিল ঠিক সেখানেই আছে। আমি একেবারে মানসিকভাবে তৈরি যে যারা সাহস করে আমাকে অভিনয়ের নেবেন, সেরকম মানুষও আছেন যারা নিচ্ছেন সাহস করে, কিন্তু ওই একটা দুটো কাজ করে 3 মাসে একটা কাজ করে তো সংসার চালানো যায় না, কারণ এটা চাকরি নয়। আর টালিগঞ্জ ইন্ডাস্ট্রিতে রেমুনারেশন ওই রকম মাত্রায় হয় না যে একটা কাজ করে আমার 6 মাস চলবে। আমি মানসিকভাবে একদম তৈরি যে অভিনয়ের পাশাপাশি আমাকে হয়তো অন্য কিছু করতে হতে পারে, ভাবতে হতে পারে, সেটা চাকরি হতে পারে, সেটা অন্য কোনো কাজ হতে পারে, সেটা অভিনয় শেখানো হতে পারে। ঠিক মতো এখনো অবধি ভাবিনি কি করব, কিন্তু কিছু একটা করতে হবে, তার জন্য আমি মানসিকভাবে তৈরি। এবং আমি দেখছি কি করা যায়, খুব শিগগির হয়তো সকলে জানতেই পারবেন যে কিছু তো একটা আমি করব, সেটার জন্য আমি মানসিকভাবে তৈরি। কিন্তু এ কি লজ্জার, মানে এই পশ্চিমবঙ্গকে তো আমি চিনি না, যে শিল্পীদেরকে ভাবতে হচ্ছে যে আমাদেরকে কাজ করতে দেওয়া হবে কি হবে না, সেটার উপর নির্ভর করে অন্য কাজ, এ ভারী লজ্জার। এই পশ্চিমবঙ্গকে আমি তো অন্তত চিনি না। আমাকে যারা ফোনে জানিয়েছেন তারা এটাই জানিয়েছেন যে এটা রাজনৈতিক চাপ। কেন আপনার উপরে এর ক্ষেত্রে এরকম কেন, কি মনে করছেন? আহ, এটা শুরু হলো যেহেতু একটা ঘটনার পর থেকে এই চাপটা শুরু হয়েছে, তাই আমি ধরে নিচ্ছি যে অভয়া আন্দোলন, এটা আমি ধরে নিচ্ছি। কারণ অভয়া আন্দোলনের আগ পর্যন্ত এমন কোনো পরিস্থিতির সম্মুখীন আমাকে হতে হয়নি। এবারে আরো আরো শিল্পীরা আছেন যারা এর সম্মুখীন সেই সময় হয়েছিলেন, কেউ কেউ আবার স্বাভাবিক কর্মজীবনে ফিরে গেছেন, কারণ তারা আন্দোলন থেকে সরে গেছেন এবং তারা বলেই সরেছেন যে সংসার চালাবো কি করে, তাই সরে যেতে হয়েছে আন্দোলন থেকে। এটা অন রেকর্ড সোশ্যাল মিডিয়াতে রয়েছে, আমার বানানো কথা না, আপনারা সার্চ করলেই দেখতে পাবেন যে বলছে শিল্পীরা যে কি করব, সংসার চালাতে হবে। তখন আমার কথা হচ্ছে আমায় যদি অভিনয় ছেড়ে দিতে হয়, তাহলে আমার দুটো হাত আছে, দুটো পা আছে, এখনো মস্তিষ্কটা ঠিক মতো কাজ করছে, আমি হয়তো অন্য কিছু করে উপার্জন করব, কিন্তু আমাকে আমার প্রতিবাদ, খুন এবং প্রতিবাদ করতে পারবো না, এর বিনিময়ে কাজ করতে হলে সেই কাজ করতে আমি রাজি নই আর কি। তো সেই জন্য আমি তো প্রতিবাদ করা থেকেও বিমুখ হব না, আমি খুনিদের শাস্তিও চেয়ে যাব আজীবন, এবং সেইভাবে যদি আমার কাজ করা সম্ভব হয় করব, নচেত আমি অন্যভাবে কোনো উপার্জনের ব্যবস্থা করব। তবে এই ভাবনা ভাবা যারা আমাকে আটকানোর চেষ্টা করছেন বা আমাদের মতো আরো কিছু শিল্পীকে আটকানোর চেষ্টা করছেন, তাদের এই ভাবনা ভাবা বৃথা যে আমাদের অভিনয় বন্ধ করে দিলে আমরা আর উপার্জনই করতে পারবো না, এতটা অক্ষম আমরা নই, আমরা অন্যভাবে উপার্জন করে নেবো। দিদি এই মুহূর্তে টালিগঞ্জে কাজের কি পরিস্থিতি?
এই মুহূর্তে টালিগঞ্জের কাজের পরিস্থিতি হচ্ছে যে পরিসর কমছে কাজের, সেটা একটা বিষয়। এখন সংখ্যার দিক থেকে দেখতে গেলে যদি বলো তাহলে মনে হতে পারে যে ও মা এত কাজ হচ্ছে, এত ওটিটি, এত সিরিয়াল, এত সিনেমা, কমছে কোথায়? কিন্তু একটা ইনসাইড স্টোরি আছে, সেটার দিকে যদি আমরা নজর দিই, ইনফ্রাস্ট্রাকচারের ওপর যদি আমরা নজর দিই, তাহলে আমরা ভেতরের মানুষরা বুঝতে পারছি যে ঠিক কিভাবে কমছে। কমছেটা এইভাবে যে কাজ হয়তো অনেক হচ্ছে, কিন্তু কাজ করার শিল্পীদের সংখ্যা কমছে। অর্থাৎ কিছু সেট শিল্পী রয়েছেন যারা কাজ করছেন, তারাই কাজ করছেন, এবং যারা করছেন না তাদের জন্য কাজের সংখ্যা শুধু কমছে না, মানে কমতে কমতে প্রায় শূন্যের দিকে গিয়ে ঠেকছে। এমনও কিছু শিল্পী রয়েছে যাদের কাজের সংখ্যা প্রায় শূন্যে গিয়ে ঠেকছে। সেটা শুধু কমা না, কাজে সেই দিক থেকে দেখতে গেলে কাজ অনেক হচ্ছে, কিন্তু শিল্পীদের হাতে কি যত কাজ হচ্ছে সেই তুলনায় কাজ রয়েছে? তাহলে উত্তরটা হচ্ছে না, সেটা কেন? রয়েছে না। কেন মানে আমার ব্যক্তিগত কথা যদি আমাকে জিজ্ঞেস করো, তাহলে আমি বলতে পারি যে এইবারেও, গত পরশুদিনও আমার দুটো পুজো সংক্রান্ত অ্যাপিয়ারেন্স ক্যান্সেল হলো। ফাইনাল ছিল, ডেট ফাইনাল ছিল, সব ছিল, ক্যান্সেল হলো। আমাকে গত বছর তো সব ক্যান্সেল, আমার প্রায় প্রায় 50-52টা আমার গোটা পশ্চিমবঙ্গ ব্যাপী আমার শো ক্যান্সেল হয়েছে। এবারে ক্যান্সেল হওয়া আবার শুরু হয়ে গেছে। পুজোর আগটা থেকে শো এর সিজন শুরু হয় এবং তারপর শো চলতে থাকে প্রায় জানুয়ারি ফেব্রুয়ারি অবধি। তো ক্যান্সেল হওয়া শুরু হয়ে গেছে। গত বছর যেটা হয়েছিল, আমাকে ফোন করে অর্গানাইজাররা বলেছিলেন যে আমাদের উপর একটু চাপ আছে, তাই আমরা পারছি না আপনাকে ডাকতে। এবার আর সেটা বলছেন না, এবারে নাম করে বলছেন অমুক ব্যক্তি আমাদেরকে বলেছেন যে আপনাকে আনা যাবে না। মানে তারাও এত বিরক্ত হয়ে গেছে অর্গানাইজাররা, তারা বলছে দিদি আমরা তো চেয়েছিলাম আপনি আসুন, অমুক ব্যক্তি বলছেন, কি করবো, আনা যাবে না। রাগছে কিন্তু মানুষ। কিন্তু এইবারে আমার এক্ষুনি আপনাদের কমেন্ট সেকশনে ভরে যাবে যে নাম বলুন, অমুক ব্যক্তি বললে কি আছে, প্রমাণ কোথায়? একদম। একদম দেব না প্রমাণ। কেন দেব না? তার কারণ যে পশ্চিমবঙ্গে আমি বাস করছি, সেই পশ্চিমবঙ্গে আমার এমন বুকের পাটা রয়েছে যে আমি জায়গা আর অর্গানাইজার যে ছেলেপুলেরা সাধারণ জীবনযাপন করে তাদের নাম বলে দেবো, জায়গা বলে দেবো, তারপর তাদের বাড়ির মেয়েটা হবে না, তারপর সেই ছেলেটা খুন হয়ে যাবে না, এরকম গ্যারান্টি আছে? এটা কি কোনো এই রাজনৈতিক চাপ? থ্রেট কালচারের কি কোনো সুরাহা আমাদের হচ্ছে? কাজে আমি তাদের নাম বলে তাদেরকে বিপদে ফেলতে পারি না, কখনোই সেটা ফেলতে পারি না। তার জন্য আপনারা যদি বলেন আমি মিথ্যে কথা বলছি, তো বলছি মিথ্যে কথা, কিন্তু কিচ্ছু যায় আসে না তাতে আমার। কিন্তু এটাই ঘটনা। এটা কি কোনো রাজনৈতিক চাপ? আমাকে যারা ফোনে জানিয়েছেন তারা এটাই জানিয়েছেন যে এটা রাজনৈতিক চাপ। কেন আপনার উপরে এর ক্ষেত্রে এরকম কেন, কি মনে করছেন? আহ, এটা শুরু হলো যেহেতু একটা ঘটনার পর থেকে এই চাপটা শুরু হয়েছে, তাই আমি ধরে নিচ্ছি কোন যে ঘটনা? অভয়া আন্দোলন, এটা আমি ধরে নিচ্ছি। কারণ অভয়া আন্দোলনের আগ পর্যন্ত এমন কোনো পরিস্থিতির সম্মুখীন আমাকে হতে হয়নি।